নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে, কড়া নজরের এই পর্বে আপনাদের স্বাগত। 2024 সালের 19 এপ্রিল দিনটি ঐতিহাসিক হিসেবে চিহ্নিত থাকবে কিনা তা ভারতবর্ষের আপামর জনগণের উপর নির্ভর করছে। এই দিন ভারতের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের প্রথম দিন। প্রথম দফার ভোট এই দিনেই শুরু হলো। বিজেপি বনাম গণতন্ত্রের লড়াইয়ে ভারতবর্ষের মানুষ কোন পক্ষ নেবে সেটাই দেখার। আমাদের দেশে আগামী দিনে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, নাকি এই একনায়কতান্ত্রিক সরকারই পুনঃপ্রতিষ্ঠা পাবে, এই ভোটের ফলাফল সেটাই নিশ্চিত করবে। এই আলোচনা করার নজরে আমরা আগে পরোক্ষভাবে করেছি, আজকে সরাসরি এই আলোচনায় আমরা ঢুকে যাব। জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে পরিচিত ভারতবর্ষ আমাদের দেশ। 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর 1952 সাল থেকে ভারতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে চলেছে। 1975 সালের 25শে জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন। এই জরুরি অবস্থা 21 মার্চ অর্থাৎ 1977 সাল পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্রের উপর চাপানো ছিল। তারপর আবার এই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, ইন্দিরা গান্ধী তথা কংগ্রেস হেরে যায়। ওই সময়টুকু বাদ দিলে এই বিশাল দেশে গণতন্ত্র তার নিজের পথ ধরেই চলছিল। ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা ছিল খুবই ভোঁতা। সেই সময়ের ভারতবাসী মানেই প্রত্যক্ষভাবে সেই জরুরি অবস্থা উপলব্ধি করেছেন। এখনো এই মুহূর্তে ভারতবর্ষে চলছে ছদ্মবেশী জরুরি অবস্থা, যা পরোক্ষভাবে মানুষ উপলব্ধি করছেন। সেই সময় ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছিল। সোজা কথায় হরণ করা হয়েছিল মানুষের স্বাধীনতা। এখনো সেই অবস্থায় চলছে। সেই সময় সংবাদ মাধ্যমের উপর চাপানো হয়েছিল সেন্সরশিপ, আর এখন নরেন্দ্র মোদী নিজেই কিনে নিয়েছেন ভারতের বেশিরভাগ সংবাদ সংস্থাকে। ফলে গণতান্ত্রিক কাঠামোর চতুর্থ যে স্তম্ভ, তার যে মূল কাজ সরকারকে প্রশ্ন করা, সেটা করার মতো আর কেউ নেই। এই কারণে মোদী এবং তার সাঙ্গপাঙ্গরা যা ইচ্ছে তাই করে চলেছে ভারতবর্ষের বুকে। সেই সময় সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতো। এখনো তাই, কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক কাঠামোর সব থেকে জরুরি যে স্তম্ভ বিচার বিভাগ, শাসন বিভাগের কর্তৃত্বে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে। বিচারপতিদের ওপর প্রভাব খাটিয়ে বিচার সরকারের পক্ষে এনে তারপর সেই বিচারপতিদেরকেই নিজেদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই সময়ের জরুরি অবস্থাতে যা হয়নি, এখনকার ছদ্মবেশী জরুরি অবস্থাতে তার থেকেও বেশি কিছু হচ্ছে। যেমন ধর্মীয় সংখ্যালঘুদের উপর নামিয়ে আনা হচ্ছে যথেচ্ছ অত্যাচার। সেই অত্যাচার করছে কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি দলের নেতা এবং কর্মীরা, আর সরকার চোখ বুজে থাকছে, কারণ সরকার নিজে চাইছে সংখ্যাগুরুবাদের প্রকট প্রাধান্য। ভারতবর্ষে অতি প্রাচীন বহুত্বের সংস্কৃতি বোধটাকেই মুছে দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার। নির্বাচনী বন্ড থেকে শুরু করে সিএ, একের পর এক সংবিধান বিরোধী প্রকল্প চালু করছে। মাঝে মধ্যে সংবিধানকেই অস্বীকার করছে এই সরকার। মানুষের করের টাকায় তৈরি হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোকে নরেন্দ্র মোদী তার নিজের আদরের কর্পোরেট আদানি আম্বানিদের কাছে জলের দরে বেচে দিচ্ছে। मेरे कांकेर के भाइयों बहनों, मुझे बताइए, ये हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? ये काला धन वापस आना चाहिए? ये चोर लुटेरों से एक एक रुपया वापस लेना चाहिए? इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, इतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। গোটা সরকারটাই দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদীর মিথ্যে কথার উপর, আর ডুবে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপাদমস্তক দুর্নীতিতে। ভোটের আগে বিরোধী নেতাদের জেলে ঢুকিয়ে দেওয়া বা প্রধান বিরোধী দল কংগ্রেসের ওপর আর্থিক শাস্তি চাপিয়ে দেওয়া ঠিক ভোটের মুখে, এটা তো কোনো সুষ্ঠু রাজনৈতিক বার্তা হতে পারে না। সেই জন্য এই নির্বাচনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে পুরোপুরি বিদায় জানাতে না পারলে আগামী দিনে ভারতবর্ষের গণতান্ত্রিক চেহারাটাই নষ্ট হয়ে যাবে, যেটা ভবিষ্যতে ফিরিয়ে আনা একটা খুব কঠিন কাজ। তাই এই নির্বাচনের দিকে আমাদের কড়া নজর থাকছে। আপনারাও ঠান্ডা মাথায় সুস্থভাবে ভেবে চিন্তে ঠিক করুন কাকে নির্বাচিত করবেন। যাকে নির্বাচিত করবেন তার মাধ্যমে আপনার এবং আপনার ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ।
আপনারা ভালো থাকুন, সতর্ক থাকুন, আর মনে রাখুন চপ করলে শোনা হয় না। আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত পাঠান। আপনাদের মতামত আমাদের পাথেয়।